বন্ধুরা, উপস্থিত অন্যান্য ভদ্র মহিলা ভদ্র মহিলাগণ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের একজন দীর্ঘদিনের সাথী পল্লী হোসেন মারা গেছেন। তার মৃত্যুতে আমরা সবাই তাকে স্মরণ করছি এখানে, এবং তার মৃত্যুর কারণে আমরা এখানে একটা দোয়া মাহফিলের আয়োজন করছি। সর্বপ্রথম তার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি, আর একই সঙ্গে আল্লাহর কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে আমরা আজকে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, এই দোয়া করছি। একটা কথা, এখানে দুটো জিনিস দেখতে হবে। তাকে শ্রদ্ধা করতে হলে সেই যাতে খুশি হয় সেইভাবে করতে হবে। উনি চলে গেছেন, এখন ওনার পরিবারবর্গ আছে। উনি দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন, অনেক বিপদে আপদে, অনেক সংগ্রামে আমরা সাথী ছিলাম। দীর্ঘদিন থেকে এরা জাতীয় পার্টির পরিবার, জাতীয় পার্টির পরিবার। সেই জাতীয় পার্টির পরিবারে যারা এখন জীবিত আছেন, ওনার পরিবারের সদস্যবর্গ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, তাদেরকেও আমাদের পরিবারের সদস্য হিসাবে গণ্য করবেন। ভবিষ্যতে কোনো সময় তারা কোনোভাবে সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে, তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন হলে আমরা যেন সেইভাবে দাঁড়াতে পারি, তাহলেই তার আত্মা শান্তি পাবে বলে আমি মনে করি। আরেকটি জিনিস হলো, আমাদের এমন অনেক ত্যাগী নেতাকর্মী, দীর্ঘদিনের সাথী, তারা অনেকেই এক এক করে আজকে হয়তো পরে আল্লাহর ডাকে চলে যাচ্ছেন। ওই জায়গাগুলোতে কিন্তু আমাদের আবার সেই রকম ত্যাগী নেতাকর্মী, তাদের স্থান পূরণ করার জন্য নতুন লোক প্রয়োজন আছে। না হলে আস্তে আস্তে আমরা হারিয়ে যাব, দল ছোট হয়ে যাবে, দলের কেউ থাকবে না। এই কারণেই কিন্তু আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা সারা দেশব্যাপী কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকা উত্তর এবং দক্ষিণে আহ্বায়ক কমিটি নতুনভাবে করে দেওয়া হয়েছে। এখন তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যে সমস্ত ওয়ার্ড এবং থানা কমিটিগুলি সাজাতে হবে নতুন করে। সেখানে নতুন মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, নতুন মানুষকে আহ্বান করে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আমাদের নতুন নতুন মুখ দরকার, নতুন শক্তি, সাহস, উদ্যম দরকার। তরুণ নেতাকর্মীদের দিকে আপনারা খেয়াল করবেন। তো ওই জন্য আজকে উত্তরও আসছে, দক্ষিণও আসছে। আমি দুজনকেই এখানে বললাম, এখানে আমরা যেটা করছি সেটা ঠিক আছে, কিন্তু আমরা এরপরে প্রতিদিনই, সপ্তাহে হয়তো 7 দিন না হলেও 3-4 দিন 5 দিন আপনারা বিভিন্ন ওয়ার্ডে যান, থানায় যান, বিভিন্ন জায়গায় গিয়ে ওখানে আপনাদের কমিটিগুলো কি অবস্থা দেখবেন, এবং কমিটিগুলো আবার নতুন করে করার চেষ্টা করবেন। সেখানে তরুণদের প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। এখন কিন্তু আমাদের সংগঠনের এই কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার জন্য আমাদের কিন্তু একটা জরুরি ভিত্তিতে এটা করার প্রয়োজন হয়ে গেছে। রাজনীতি কিন্তু এখনো স্থিতিশীল নয়, রাজনীতি সামনের দিকে অনিশ্চিত, অস্থির। সেই রাজনীতিতে আমাদের একটা ব্যাপক ভূমিকা জনগণ আশা করে। সেই ভূমিকা রাখার জন্য আমাদের সংগঠন দরকার, মানুষ দরকার, এবং সৈন্য দরকার। সেই সৈন্যের মাধ্যমে আমরা আমাদের যেটা লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। আমাদের যে উদ্দেশ্য, দেশ ও জাতির সেবা করা, তার জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে। সেই জন্য আমরা 7টা টিম করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের অবস্থান দেখবে, এবং সেখানে আবার নতুন করে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবে। এবং সেখানে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের রাজনীতি সম্পর্কে তাদের ওখানে জনগণের সঙ্গে কথা বলতে হবে, তাদেরকে মাঠ পর্যায়ে দরকারে সভা সমাবেশ করতে হবে। এইভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। কাজটা তাড়াতাড়ি করতে হবে। এখন একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, বাংলাদেশ এখন, আমি বারংবার বলছি, বাংলাদেশ এখন পরিষ্কারভাবে 2টি খণ্ডে বিভক্ত হয়ে গেছে, 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। জনগণ, কিছু মানুষ তারা মনে করছে যে আগের এক সরকার, মানে পাকিস্তান আমলের যে সরকার ছিল সেটাই ভালো ছিল, পরবর্তীকালে যে স্বাধীনতা, এটা ভুল ছিল। এটা আমি গতবারও বলেছি। আর বাকি অনেকেই, বেশিরভাগ মানুষ মনে করছে যে না, আমাদের স্বাধীনতা দরকার ছিল, এবং স্বাধীনতা একটা আমাদের বড় অর্জন, এবং আমরা এটাকেই রক্ষা করে চলব। কাজে, এবং যারা স্বাধীনতার কে ভুল মনে করেছে তারা কিন্তু অনেক ধরনের হুমকি দিচ্ছে। তারা এর আগে সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের হাতে ক্ষমতা ছিল, সরকার তাদের সঙ্গে ছিল, তারা বিভিন্নভাবে দোষর মার্ক করে এই ধরনের যারা সাধারণ
স্বাভাবিক রাজনীতি করতে চায়, যারা কোনো সাম্প্রদায়িক রাজনীতি করতে চায় না, যারা উগ্র মানুষ নয়, স্বাভাবিক বাংলাদেশের সংস্কৃতি বিশ্বাস করা, সেই ধরনের মানুষের উপরে সাম্প্রদায়িকতা যেটা পাকিস্তান আমলে রাজনীতি ছিল সেটা চাপিয়ে দিয়ে এবং তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ভয়ভীতির মধ্যে রাখা হচ্ছে। এমনকি তাদেরকে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না, তারা শুধু ট্যাগ দিয়ে দেবে যে দোষর তালি হলো। এইভাবে একটা অংশকে তারা নিশ্চিহ্ন করার অবস্থা নিয়েছে। তার বিপরীতে এখন বিভিন্ন মানুষ আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠছে এবং তারা এর বিপক্ষে দাঁড়িয়ে গেছে। ফলে মাঠ পর্যায়ে একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এটা যে কোনো সময় বড় ধরনের একটা সংঘর্ষ সৃষ্টি করতে পারে। কেননা কাউকে যদি আপনি অধিকার থেকে বঞ্চিত করেন অন্যায়ভাবে এবং তাকে যদি গায়ের জোরে এটাকে দমিয়ে দিতে চান, ও তুমি মসজিদ যেতে চাও? এটা তো এখন হঠাৎ করে আমি তাকে জোর করে নামাজে করতে পারি না। তোমরা নিজেরাই একটা ইয়ে করে নিও, আমাদের লোক নাই, মাহমুদকে ডাকো, ঠিক আছে আপনি যাও, এটা তো ঠিক দেখাচ্ছে। আমি 1 মিনিট হলো তার যেটা বলছিলাম, এখন এখানে যেটা অবস্থা দাঁড়িয়ে গেছে, সেখানে এই এক পক্ষ আর এক পক্ষকে এখন পর্যন্ত হুমকি দিয়ে যাচ্ছে। যে সাম্প্রদায়িক শক্তি নানানভাবে তারা এখনো প্রতিবেশী ভারত বিদ্বেষী কথা বলছেন এবং তারা বাকি মানুষকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করছেন, দোষর হিসেবে চিহ্নিত করছেন। তাদের রাজনৈতিক মনোরম করতে দেওয়া হবে না, ইলেকশন করতে দেওয়া হবে না, কোনোভাবে দাঁড়াতে দেওয়া হবে না, তাদের ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হবে না, তাদেরকে সাধারণভাবে বাঁচতে দেওয়া হবে না, এই ধরনের হুমকি দিচ্ছেন এবং তাদেরকে নিশ্চিহ্ন করা হবে। তার মধ্যে তারা আমাদের কথা বলছে, এই জাতীয় পার্টিকেও নিশ্চিহ্ন করে দেবে। এবং তারা ইলেকশন তো কোনো ইলেকশন হয়নি, তা বাছাই করা হয়েছে, এটা অবাধ হয়নি, সুষ্ঠু হয়নি, তারপরে সম্পূর্ণভাবে বাছাইকরণ ইলেকশন হয়েছে। সেই ইলেকশনের মাধ্যমে যারা এসছেন বেশিরভাগ মানুষ এখানে পার্টিসিপেট করে নাই, তারা ভোটের মধ্যে আসে নাই এবং বাকি লোককে তারা আসতেও দেবেন না, তাদের দেশে থাকতেও দেবেন না, তাদেরকে কাজকর্ম করতে দেবেন না, তাদেরকে সম্পূর্ণভাবে তারা একটা কৃতদাসের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা সরাসরি হুমকি দিচ্ছেন এবং তাদের কাছে অস্ত্র শস্ত্র আছে, এই ধরনের কথা বলছেন। কাজেই এর বিপরীতে নির্যাতিত মানুষ আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠছে এবং আমরা নির্যাতিত মুসলিম মানুষের সঙ্গে সবসময় ছিলাম, এখনো আছি এবং আমাদেরকেও তারা মুসলিম করার জন্য প্রচেষ্টা আছেন। এক পর্যায়ে গেছে, আর এক পর্যায়েও তারা একই কথা বলছেন। এই কারণে যে প্রশ্নটা আসছে যে এই সাংঘর্ষিক পরিবেশ যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে, আর সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে অসন্তোষ দেখা দিচ্ছে। মানুষের চাকরি বাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না, অনেকের চাকরি বাকরি হারাচ্ছেন, অনেক মিল ফ্যাক্টরি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য থাকতেছে না, মানুষের আয় ইনকাম থাকছে না, কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, আরো বাড়বে। এই এরপরে যা বোঝা যাচ্ছে যে আমাদের এই বাজেটের যেটা দেওয়া হবে, এখন অলরেডি বিদ্যুতের দাম বাড়ছে, তেলের দাম, এবং যেভাবে বিশ্ববাজারে বাড়ছে এটা আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। ফলে আমাদের সাধারণ মানুষের কোনো খাওয়া পড়া নিশ্চিত ব্যবস্থা আমরা দেখছি না। সরকার কিভাবে টাকা পয়সা জোগাড় করবেন, কিভাবে মিল ফ্যাক্টরি চালাবেন, তার কোনো ব্যবস্থা আমরা দেখছি না। কিভাবে তারা নতুনভাবে চাকরির সুযোগ সৃষ্টি করবেন, তা আমরা দেখছি না। ফলে মানুষের মধ্যে অসন্তোষ যে আমি খেতে না পারলে, আমি চলতে না পারলে, আমার যদি রাজনৈতিক অধিকার না থাকে, আমি যদি কথা বলতে না পারি, তাহলে আমরা কিভাবে জীবজন্তুর মতো বসবাস করবো। কাজেই এই অবস্থায় অর্থনৈতিক যখন নিম্নগামী, সেখানে বড় ধরনের সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করা হয়েছে এবং সাধারণ মানুষ খুশি হচ্ছে। কাজেই রাজনীতিতে এখন যেটা অস্থিরতা এবং সামাজিক এবং অর্থনৈতিক খাতে যে অনিশ্চয়তা, এগুলো সব মিলিয়ে সামনের দিকে দিনগুলিকে আমাদের অত্যন্ত একটা খারাপের দিকে দেশ যাচ্ছে বলে আমি আশঙ্কা করছি। দেশে খাদ্যের আশঙ্কা দেখা দিতে পারে, সারের দাম বাড়ছে, সারের ইম্পোর্ট করার জন্য সার পাওয়া যাচ্ছে না, বিশ্বে বিভিন্ন জায়গায় সারের প্রোডাকশন কমে গেছে। চাল হয়তো দেখা যাবে যে আমরা যে সেচের জন্য যে সার দরকার, সেচের জন্য যে তেল দরকার, সেটা হয়তো আমরা দিতে পারবো না। বিদ্যুৎ যদি না দিতে পারি তাহলে ফসল হবে না। কিন্তু আমরা যদি বিদেশ থেকে চাল আমদানি করব, খাবার আমদানি করব, সেই অর্থ আমাদের কাছে থাকবে কিনা, সেটা পাওয়া যাবে কিনা, এটাও একটা অনিশ্চয়তার মধ্যে আছে। কাজে দুর্ভিক্ষের আশঙ্কা আছে, গৃহযুদ্ধের আশঙ্কা আছে, দেশে একটা বড় অরাজকতার আশঙ্কা আছে। সবকিছু মিলিয়ে আমাদেরকে শক্তিশালীভাবে নিজেকে অবস্থান নিতে হবে। জাতীয় পার্টি
জাতিকে এই বিভিন্ন রকম অস্থিরতা এবং অনিশ্চয়তা থেকে তাদেরকে জাতীয় পার্টি মানুষের সামনে সান্ত্বনা হয়ে দাঁড়াতে হবে, সেইভাবেই আমাদেরকে নিজেকে প্রস্তুত করতে হবে। আমরা আগে সুশাসন দিয়েছি, আমাদের সবাই সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচছিল, সাধারণ মানুষ তাদের কোনো রকম অসুবিধা হয় নাই, তাদের জীবনযাত্রায় কোনো অনিশ্চয়তা ছিল না, তাদের মধ্যে কোনো শান্তি ছিল এবং কোনো রকম ভয়ভীতি ছিল না, মানুষের স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছে। কাজেই মানুষই কিন্তু আমাদের কথা বলে, আমাদের কথা মনে করে। এসব কথা চিন্তা করে আমাদেরকে সংগঠিত হতে হবে, আমাদেরকে আরো শক্তিশালী হতে হবে এবং সেইভাবে জনগণের সামনে গিয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমাদের তাদের সামিল হতে হবে এবং জনগণ যাতে সুষ্ঠু একটা সুন্দর জীবন লাভ করতে পারে, তার জন্য যেন দেশে একটা স্বাভাবিক রাজনীতি পরিবেশ সৃষ্টি হয়, তার জন্য আমাদেরকে হয়তো সংগ্রাম করতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে। আর সময় নাই, এই কারণে আমি এখানেই শেষ করছি। একটা মোনাজাত হবে পরে, মোনাজাতের পরে ইয়ে হয়ে যাবে। কে করবে মোনাজাত? তুমি করবে? আসসালামু আলাইকুম।